মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আজকে 2 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার রোগ মুক্তি কামনায় আজকে এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় নেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আমাদের মন ভালো না, যেহেতু আমরা অনুষ্ঠানটা আগেই দিয়ে দিয়েছি। আমরা ব্যাপারটা এইভাবেই নিচ্ছি, যেখানে অনেক লোক থাকবে, এলাকার মানুষ যারা নির্বাচন নিয়ে খুব উদ্গ্রীব, আমাদের নেত্রীকে নিয়েও খুব উদ্গ্রীব। তো সেখানে গিয়ে নেত্রীর জন্য একটা দোয়া অনুষ্ঠান হলো, আমরা 2-4টি কথা বললাম, কাজ তো চালিয়ে যেতে হবে। তো সেই জন্য আসছি। আমাদের অনেক প্রোগ্রাম কিন্তু আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এবং শুধু ঢাকা 19 না, বাংলাদেশে অনেক এলাকায় অনেক প্রোগ্রাম কিন্তু এখন হচ্ছে না, যেহেতু এটা পরিণত এবং গোড়ার একটি ঐতিহ্যবাহী এলাকা। একসময় আমার বাবা 83 বলেন, 86 বলেন, 88 বলেন, এই গান অনেক সময় দিয়েছেন, এবং উনি একবার ঘোষণা করেছেন, বলেছেন যেটি আমার গ্রাম। তো সেই গোড়াদের প্রোগ্রাম তো আমরা ক্যান্সেল করতে পারি না, আমার বাড়ি। তে আমি বিনয়ের সাথে বলি যে দেশের জন্য, এই মানুষের জন্য, এই দলের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন। একজন আপসহীন মানুষ, কোনো ব্যাপারে যিনি আপোষ করেন নাই, দলের স্বার্থে, দেশের স্বার্থে। শেখ হাসিনা কোনো প্রলোভনে, কোনো চাপে যে নথি স্বীকার করে নাই, তাকে মিথ্যা মামলায় 10 বছর জেল দিয়ে 2 বছর কেন্দ্রীয় কারাগারে তাকে রেখেছিলেন, যে কারাগারে আমরা অনেকেই জেলে ছিলাম। আমাকেও তো 3বার জেলে যেতে হয়েছে। তারই কিছু ধারাবাহিকতা, মানসিক শারীরিক নির্যাতনের ফসল নিয়ে এখন অসুস্থ। আজকে আমাদের দোয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ হবে না। এখানে অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি, এবং আমি নিশ্চিত যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওয়াক্তে ওয়াক্তে পড়েন, জামাতের সাথে পড়েন। আপনাদের প্রার্থনায় আমাদের নেত্রীকে আপনারা রাখবেন যতক্ষণ সে সুস্থ না হবে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাকে পছন্দ, আপনারা সবাই তার জন্য দোয়া করলে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ এই নির্বাচন পর্যন্ত আমরা দেখতে চাই যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন। 80 বছর বয়স, উনি এখনো অসুস্থ আগ পর্যন্ত স্বপ্ন দেখেছেন যে উনি বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে চান তার স্বামীর হাতে গড়া বিএনপি, তার নেতৃত্বে যে দল বারবার ক্ষমতায় এসছে, সেই দলকে মানুষ এখন অনেক পছন্দ করে। ধানের শেষ প্রতীক, গ্রামে গঞ্জে শহরে অনেক জনপ্রিয় প্রতীক, এবং মানুষ বিএনপিকে, খালেদা জিয়াকে ভুলে নাই। আমরা চাই যে মহান আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করুক, এবং তার সুস্থতার মাধ্যমে আপনাদের প্রতি বিএনপি ক্ষমতায় আসার মাধ্যমে তার এই ইচ্ছা পূরণ হবে। চেনা বামনের বইটা লাগে না। আমার বাড়িতে এসে আমার সম্বন্ধে কিছু বলতে হবে, এটাও আমি খুব একটা আশা করি না। এই সরকারের সময় দেখেন, আমাকে 3বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা আসামি হয়ে এখনো ঘুরতে হচ্ছে। আপনারা 96 সালে, 2001 সালে আমাকে ভোটের মাধ্যমে
এই এলাকার সংসদ সদস্য করেছিলেন। বিপ্লবকে 2003 সালে, 2011 সালে চেয়ারম্যান এবং 2014 সালে একবার ভাইস চেয়ারম্যান করেছেন। আমার বাবাকে 45 বছর চেয়ারম্যান আপনারাই করেছেন এবং 79 সালে ধানের শীষ প্রতীক নিয়ে আমার বাবা এমপিও হয়েছেন। তখন ঢাকা 20 ছিল এবং গাজীপুরে কাশিমপুর কোনাবাড়ি তখন সাভারের সাথে ছিল। তো সেই সব কাহিনী আপনারা সব জানেন যে আমরা বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে কম বেশি এলাকার কাজ করেছি। আবার এই এলাকা বিএনপি বলে আমাদের পরে খুব একটা রাস্তাঘাটও এখানে হয় না। এই এলাকা বিএনপি বলে এই এলাকার উপর দিয়ে অনেক অত্যাচারও হয়েছে, সেই সব কাহিনী আমরা জানি। আমরা পারি নাই আপনাদেরকে রক্ষা করতে, কিন্তু সেগুলা ভুলি নাই। এবং শুধু তাই না, আমরা চেষ্টা করেছি এই দেওয়ান পরিবার আপনাদের বিপদে আপদে থাকতে এবং আপনাদের জন্য কিছু করতে। আজকে আমাদের ভাড়াগন্ত হৃদয় নিয়ে আমরা খুব বেশি কিছু বলতে চাই না, শুধু বলি এই এলাকার জন্য, আমাদের শুধু এই গ্রামের জন্য না। আমরা শিখন্ডিয়াতে একটি সালেহা ইদ্রিস প্রাথমিক বিদ্যালয় করেছি, যেটি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি জিরাবতে একটি কলেজ করেছি, এমপিওভুক্ত করেছি। আমরা জমি দিয়েছি 12 বিঘা। আমরা সাভারে একটি ল কলেজ করেছি, আব্বার নামে দেওয়া ইদ্রিস ল কলেজ। এবং নিশ্চিন্তপুর গ্রামে একটি স্কুল করেছি, এমপিওভুক্ত প্রতিষ্ঠান, যেখানে 500 স্টুডেন্ট এখনো পড়াশোনা করে। আমরা ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসাও আমাদের জমি দেওয়া আছে, অবদান আছে। একসময় তো আমরা থাকবো না, বাবা কিছু জমি জমা ছিল, সেখান থেকে কিছু দিয়ে গেছি, যাতে আল্লাহ মনে করে যে না, এরা কিছু কাজ মানুষের জন্য রেখে এসছে। অনেক কিছু তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না, তা আল্লাহ যেন বুঝেছে না মানুষের জন্য আমরা কিছু কাজ করছি, আল্লাহ বাকিটা তুমি আমাদেরকে দেখো। তো দেখেন, এই এলাকা অনেক সমস্যা আছে, আবার অনেক সমস্যা নাই। আজকে এই যে জিল্লু আমার কাছে কিছু দাবি করলো, একটি দাবি যে সাউথ ফ্যাশন থেকে গোড়ার প্রাইমারি স্কুল, ইউনিটি স্কুল হয়ে যেটা রাস্তাটা, এটা 1 কিলোমিটার কম। তো এখন হয় কি, ইচ্ছা করলে যে আমি সব কাজ এখন করতে পারবো না, কিন্তু আমি আপনাদের কথা দিয়ে গেলাম, এটা আমার বাড়ি। নির্বাচনের পরে প্রথম কাজ এটা আমি করে দেবো এই এলাকা। আর একটা কাজ জিল্লুরা আগে আমার কাছে দাবি করেছিল, কিছু কিছু প্রশাসনিক ভাবে তো কাজ হচ্ছে টুকটাক। তো সেখানে আমরা তদবিরে করেছিলাম নেই এই দেবনিয়া গার্মেন্টস থেকে পাকা মোড় হয়ে গুয়াহাটি স্কুল, এইটা মনে হয় কিছুদিনের মধ্যেই, এই 1 মাসের মধ্যে হয়তো কাজটা শুরু হয়ে যাবে। এটা আমি আপনাদের ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। আর একটা হলো সিনসিল গার্মেন্টস থেকে এই নাইটেঙ্গেল পর্যন্ত, এটাও আমরা ইলেকশনের পরে ওই 2টা কাজ আমরা একসাথে শুরু করবো, সবার আগে শুরু করবো। এটা কইন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, সেটা যেন আমরা ভুলে না যাই। কতগুলা কমন সমস্যা আছে, আপনাদের গ্রামে কম, অন্য গ্রামে বেশি, কিন্তু এগুলো আমাদের বলতে হচ্ছে কারণ অতীতে আমরা এই কাজগুলা ওইভাবে সুন্দর করে করতে পারি না। কিন্তু বিগত 17 বছরে এই কাজগুলো সবচেয়ে বেশি হয়েছে। কি? মাদকদের যুব সমাজকে ধ্বংস করতেছে। একটা ছেলে পড়াশোনা করতো, এই মাদক সেবন করে যে সে এখন পড়াশোনা করে না। একটা গ্রামে একটা ছেলেও যদি নষ্ট হয়, যার ছেলেটা নষ্ট হলো ওই ছেলেটা তো মানুষ হলো না। ওই ভাবনা কি ভাবতেছে যে এই যুগে এসে আমার ছেলেটা ম্যাট্রিক পাস করতে পারলো না, কার সাথে ঘুরে বেড়ায়, কয়েকদিন পর টাকার লেগে চাপ দেয়। এটা তো যার কারণে ছেলেটা নষ্ট হলো, আল্লাহর তরফ থেকে তো তার গজব নাজিল হবে। বিগত 17 বছর এটা একটা সিন্ডিকেট করে মাদকের ব্যবসা চালাইছে। যারা ক্ষমতায় ছিল তাদের নেতৃত্বে টাকা ভাগ বাটোয়ারা হয়েছে। আমি আপনাদের এই কথাটা বলে যাই, আমি দেওয়ান ইদ্রিসের ছেলে ডাক্তার সালাউদ্দিন বলছি, এখন হয়তো অনেক কিছু ওই 15 দিন, 7 দিন, 10 দিনে হয়তো কন্ট্রোল করতে পারবো না। এই মাদকের কোনো চিহ্ন এই গ্রামে, পাশের গ্রামে কোথাও থাকবো না। যখন প্রশাসনে আমাদের কথা শুনবে এবং আপনি মনে করেন যে সরকারি দলে এমপি কথা শুনবে না, তো সে থাকতে পারবে না, তখন মাদকের কোনো চিহ্ন থাকবে না।
আমরা কি এমনি ব্যবস্থা নিতে হয় সব কথা আজকে বললাম না। আমার উপর বিশ্বাস থাকে যে আমি এতজন মানুষের সামনে বলে গেলাম কোনো মাদক সেবী এই গ্রামে থাকতে পারবে না, তাকে গ্রাম থেকে নির্ধারণ করে দেওয়া হবে, অন্য গ্রামে থাকবে, গোড়াতে থাকা যাবে না। আমরা অনেক চাঁদাবাজকে জানি, বিগত 17 বছর হয়েছে, তারা এখনো আশা করে আছে যে একই ফর্মুলা এখনো চালাইব। তাদের উদ্দেশ্যে বলতেছি, নতুন বাড়ি করবেন, অসহায় লোকের কাছে বিদেশি লোক এখানে আইসে, তার কাছে চাপ দিয়ে টাকা টুকা নেবেন, এই সিস্টেম আমাদের সময়ে বিএনপি সরকার, ডাক্তার সালাউদ্দিন এমপি, আমরা থাকবো এলাকায় আর তুমি এইসব করবা আর এইসব আমরা সহ্য করবো, এইটা হবে না। এইটা আমরা করতে দিব না, আপনি অপেক্ষা করেন। এটা আপনার গ্রামে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এটা এবং দলের ছত্রছায়া এগুলো হয়। কিছু লোক আমাদের পাশে গুগল করে, স্টেজে থাকে, স্টেজে যেখানে বক্তৃতা আশেপাশে দাঁড়িয়ে থাকে যে আমরা সবাই চিনা বাড়াইছে, দলে কেউ করবো না। এইসব ফর্মুলায় বিএনপির সময় হবে না, এগুলো আওয়ামী লীগের ফর্মুলা। আমরা আওয়ামী লীগের কাছ থেকে খারাপটা শিখি নাই, ভালোটা শিখছি। আমরা ভালোটাকে অ্যাপ্লাই করবো, আপনি মনে রাখেন। তারপরে আমি অনেক জায়গায় বলা শুরু করেছি, কি নতুন একজন বাড়ি বানাবো 3-4 শতাংশ নিয়ে, তাই আপনি চাপ দিয়ে কইবেন যে ভাই এই ইট বালি সিমেন্ট আমি দেব। একটা লোক অনেক পরিণত বয়সে বাড়ি বানায়, নিজে সমস্ত টাকা সঞ্চিত টাকা জমায়, কখনো ব্যাংকের থেকে লোন নেয়, কখনো আত্মীয় স্বজনের কাছে লোন নেয়, লোন নিয়ে সে বাড়ি করতে গিয়ে দেখে যে এটা কোন জ্বালায় পড়লাম। সে কয় আমি 1 নম্বর ইট দিব। হ্যাঁ, তাহলে একটা ফয়সালা করলো, কি ফয়সালা? যে আমি এক গাড়ি ইট দাম করতাম ধরেন 30,000 32,000 1 নম্বর ইটের দাম, সেগুলো ঠিক আছে, এই টাকা আমি দিব। তারপরে সে যখন তাকে প্রথম গাড়ি দিল, 2-3 গাড়ি ভালো ইট দিয়া, পরে দিতেছে 2 নম্বর ইট, যে ইটের দাম 22,000 23,000 24। তারপরে কি করতেছে, 3,000 ইট না, ইট দিতেছে 2700 2800। আপনি ইচ্ছা করে যে তার উপর জুলুম করতেছেন। তুমি কি এত বড় ক্ষমতা, মানুষ কষ্ট করে সেদিন রাত্রে ঘুমাইতে পারতেছে না, তার বাড়িটা 2 নম্বর ইট দিয়া হইতেছে, এটা তো সে মানতে পারতেছে না। এগুলো তো আল্লাহর তরফ থেকে আজম নাজির হবে। আমি অলরেডি বলছি যে আমার দলের কোনো নেতা কর্মী ইট বালি সিমেন্ট কিনে ব্যবসা করতে পারবে না, কোনো এলাকায় না। ভালো ব্যবসা করো, যে ব্যবসায় বরকত হয় সেই ব্যবসা করো। এই জালিয়াতি ব্যবসা আওয়ামী লীগের কাছে শিখতে হয়ে গেলে এখন বিএনপির লোকজন এই ব্যবসা দরকার নাই। আমি বলে দিলাম, এখানে যারা নেতা কর্মী আছে, মজ মচের গার্মেন্টসের টাকাটুকু অনেকে পাইতেছ, ভালো কিছু করো। এইসব পোলাপান যারা এইসব ব্যবসায় যায় তাদেরকে শেল্টার দেওয়া হবে না, তাদেরকে বলে এই ব্যবসা দরকার নেই। আমরা কয়দিন পর বিচার শুনতে পারবো না। ওই ইট গিয়া গোনার আমার সময় নেই, ইট 1 নম্বর না 2 নম্বর, এটা দেখাবো আমাদের সময় নাই। তুই ব্যবসাই করবি না, তো এই সাতা ব্যবসা দরকার কি? আওয়ামী লীগ যে ব্যবসা করে বদনাম কমাইছে, এর লেগে তো আওয়ামী লীগ বিদায় হয়েছে। আমরা বিদায় হইতে চাই না, মানুষের সাথে থাকতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, মানুষের উপকার করে ধোয়া পাইতে চাই। এই ব্যবসা হবে না। আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো এই যে টার্মেন্টসের শ্রমিকদের উপর অত্যাচার, বিশেষ করে মহিলাদের মোবাইল টোবাইল ছিনতাই করে তাদের রাত্রে ঠ্যাক দিয়ে টাকা পয়সা নেয়। এবং সর্বশেষ যেটা বলতে চাই, এই যে মাস্তানি করা, আমি দিয়ে একজনের নাম শুনলাম, বিপ্লবকে জিজ্ঞেস করলেন বিপ্লব মঞ্চে আছে কিনা, এখনই মানুষের সামনে পরিচয় করে দেয়, কয়ে ভাই ও মঞ্চে নাই, এহেনও নাই, সেটার নামটা কইলাম না। আমাদের কোনো লোক ওয়াপ পায়া কিনল, এইসব কোনো মস্তানকে আপনারা শেল্টার দিবেন না। সে ইচ্ছা মতো ওই গার্মেন্টসে তালা লাগাইবো, ওরে ট্যাগ দিব, মস্তানি করবো, কিছুদিন আওয়ামী লীগ করবো, কিছুদিন বিএনপি করবো। এই জুলুম অত্যাচার, গোড়াট একটা নিরহ গ্রাম, এখানে গোড়াট ধনাইটের লোকের আরো অন্য গ্রামের লোকও থাকতে পারে, বেশিরভাগ গোড়াটের লোক। সে এলাকায় অসহায় মানুষের উপর অত্যাচার হবে, আওয়ামী লীগের সময় হয়েছে, এখনো হবে। তাহলে এদের কবে শান্তি পাবে? এই দেওয়ানির দেশের বাড়ি যে গ্রাম, সেই গ্রামের মানুষ আর কবে শান্তি পাবে? তারপর আর এমপি বানানো শান্তি পাবে না, এটা হবে না। আমি বলে দিলাম, কারণ এই এলাকায় এই যে আপনি দেখেন 17 তারিখে নভেম্বরে নাইটেঙ্গেল মোড়ে কারা গাড়ি পড়েছে, সে আওয়ামী লীগের নেতা। যারা গোড়াটে মানুষের উপর জুলুম অত্যাচার করতো, আর কই আমি ইন্ডিয়া বয়ে থাকবো, সেই কবি আরিফ এখান থেকে পোলা পান্ডা দিয়ে আকাম করবো, তারপরে 3 জন অ্যারেস্ট হইব,
10 দিনের নিয়ে মামলা হইব, বেটা তুই থাকলে আয় না, দেশে এসে তুই মোস্তানি কর আর মিছিল কর। নিরহ মানুষকে দিয়ে এইসব গাড়ি করে লাভটা কি? তো এগুলা করলে হবে? আমি একটা কাহিনী বলি, আমি এটা কোনোদিন দেখি না। একটি সরকারের পতন হয়েছে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর সব সুদ্ধা পালাইছে। কেন তোরা পলাস? কেন তোরা না এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভুল পাইছ, সিল মেরে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ ফুট নিছ, এমন পলাই গেছ কেন? জনগণের কাছে না গিয়া সালাম দে, ভাই আমাকে মাফ করে দেন, গ্রামে থাকতে চাই। তোরা পলাস কেন? আমরা তো এলাকায় আইছি, আমরা তো পলাই নেই। হ্যাঁ, এলাকায় এসব প্রোগ্রাম করতে পারি নাই, বাড়িতে আইসি, বাবা কবর জিয়ারত করছি, ঈদের নামাজ পড়ছি, মসজিদে নামাজ পড়ছি, জিরা বইছি, কই আমগুতে কিছু হয়নি। তো তোরা এমন কি আকাম করছো তখন পলাস? মামলা হইলে জামিন নেই। আমরা তো কোর্টে যারা জামিন নিছি, আমি তো 2 বার জামিন নিতে গিয়ে আমাকে জেলে ঢুকাইছি, এই দেশ থেকে তো যাইনি। শোনেন, পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা নাই, আমি ইয়াং যুব সমাজের উদ্দেশ্যে বলছি, যে স্বৈরা শাসকের পতন ঘটে, বিশেষ করে যে পালিয়ে চলে যায়, সে জীবন দশায় কোনো দেশে ক্ষমতায় আসে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ডাক্তার সালাউদ্দিন আয়েশা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হইতে পারে নাই। এটা বলার উদ্দেশ্য হলো, যারা স্বপ্ন দেখে যে তাদের নেক দিয়ে আইসা ফুট করে আইসা ক্ষমতাটা নিয়ে নিবে, এরকম স্বপ্ন 17 বছর আমি 10টা, 20টা, 30, 40টা দেখছি। মাত্র তো 1.5 বছর গেছে, 5-10 বছর যাক। আমরাও তো কষ্ট করছি, পলায় ছিলাম দেশে বিদেশে জেলে। আপনারা 5-10 বছর পলায় থাকে, দেখেন না মানুষের যে মাফ করে কিনা। ইলেকশন করে, ইলেকশনে শেখ হাসিনা করতো না, ইলেকশনে আসো, ইলেকশনে আসো। এখন শেখ হাসিনার কাছ থেকে শিখছি, আমরাও করবো, ইলেকশনে আসো, ইলেকশনে আসো, ভোট চাও জনগণের। দেখো জনগণ তোমাকে ভোট দেয় না অন্য কিছু দেয়, তুমি আসো। সেই শেখ হাসিনার কাছে শিখছি, ইলেকশন করো। শেখ হাসিনা একটা ট্রাইব্যুনাল বানাইছিল। কিসের ট্রাইব্যুনাল? ফাঁসি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল, যারা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করে। সালাউদ্দিন কাদের, চৌধুরী সহ আরো অনেক লোককে ফাঁসি দিছে। শেখ হাসিনা এটা জানতো না, এই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হবে, এবং এমনও হইতে পারে, আল্লাহ চাইলে তো অনেক কিছু হইতেই পারে। সেই কথাও বললাম না। যা অন্যের জন্য কুয়া করলে নিজেই কুয়া করতে হয়। এটা আপনার বাপ দাদার দেশ, আর আমরা কিছু না, সব ভাড়াটিয়া লোক। আমরা ইন্ডিয়া থেকে, নেপাল থেকে আইসি, আর এখানে তুমি ছিলা, তোমার 14 গোষ্ঠী আর কেউ ছিল না। এরকম ভাবার কোনো কারণ নেই। যে যেরকম করবে তার জন্য সেরকম বিধান থাকবে। ইসলামও তাই বলে, আল্লাহ সেরকম বিধান রেখেছে। আর পরিশেষে আমি যেটা বলতে চাই, মস্তানি এখানে আর কইলেন না, অসহায় গ্রামের মানুষকে বাঁচতে দেন। এবং এরকম যদি দেখি যে আমরা আজকে এখানে বক্তৃতা দেওয়ার পরও আমরা যেসব ব্যাপার বললাম, না করলাম, আমি কিন্তু অন্যদের বাদ দাও, আমি কিন্তু ওয়াব বা জিল্লুকে ছাড়বো না। তারা আমাদের কাছের লোক, দলের লোক। এরা যদি শেল্টার না দেয়, আর কে শেল্টার দেয়, এটা আমি দেখব। এইসব আমরা ভোটের রাজনীতি করি। আমি 2 বার ভোটে এমপি হয়েছি, আবারও জনগণের ভোট নিয়ে সংসদ সদস্য হইতে চাই। আওয়ামী লীগের মতো রাতে ভোট দিনে সিলসাপ্পর মেরা হইতে চায় না। আজকে এরা যদি ভোটে এমপি হইতো, তাহলে এইসব অপকর্ম করতে সাহস পাইতো না। কারণ ভোটে কোনদিন খারাপ মানুষকে, পাটপারকে, চিটারকে কোনোদিন নেতা বানায় না। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, গোড়াগ্রাম আমার বাবা যেহেতু বলছে, আমিও বলবো, এটা আমার বাড়ি। এইখানে অন্যায়, অত্যাচার, জুলুম অতীতে যা হয়েছে, এখন থেকে কিচ্ছু হবে না। এটা দেখার দায়িত্ব আমার। ইলেকশনে পড়ে না, ইলেকশনে আগে অনেক কিছু দেখবো, আমি বলে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনাদের কাছে আমি ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে জনপ্রতিনিধি হয়ে, সংসদ সদস্য হয়ে, এমপি হয়ে আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থাকে। এইসব যেসব উন্নয়নের কথা আমরা বললাম, রাস্তাঘাটের কথা, এবং ইট বালি সিমেন্টের ব্যবসা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলা যেন বন্ধ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।